আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের HTML এর একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে। আ সবাইকে আদাব, নমস্কার। আ আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভনিং। আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন, সবাই আমাকে দেখতে পাচ্ছেন। আজকে আমরা খুব মজার একটা ক্লাস করব আমাদের HTML কোডিং এর উপরে। আ সো সবাই একটু জয়েন করলে দেন আমরা শুরু করে দিব। ঠিক আছে? মিনওয়াইল আপনারা একটু আমাকে জানায় দিন যে আসলে আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা? সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? আ আমাকে একটু কমেন্ট সেকশনে জানায় দিন যে আসলে আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব, নমস্কার। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। আনিকা, আমি অনেক ভালো আছি বাবা। আ মারফি ক্লিয়ার, থ্যাংক ইউ। দেওয়ান, রাদিয়া, আসসালামু আলাইকুম। ওকে। প্রাপ্তি চাকমা, হ্যালো প্রাপ্তি। আপনি এই ক্লাসে চলে আসেন? ওকে। সৈয়দ মাহমুদ ইব্রাহিম, ইব্রাহিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আর ২ টা মিনিট অপেক্ষা করছি। ২-৩ মিনিট অপেক্ষা করার পর আমরা ঠিক ৬ঃ৩৫ এ আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে? 6:35 এ। আর ৩ মিনিট পরে। আ দেওয়ান, হৃদিতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, লেটস স্টার্ট স্যার। ২ টা মিনিট ওয়েট করি মারুফ, হ্যাঁ? বেলাল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? তানজিনা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিহা মুমতাজ, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ মালিহা ভালো আছি। এইচএসসি ২৬ এর রিদিয়া, আচ্ছা। এখন তার আ ওকে। এইচএসসি ২৬। আনিস শ্রাবণী, হাউ আর ইউ ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাবনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবনা। এইচএসসি ব্যাচ ২৬ সেরা। আ শোয়েব, এইচএসসি ২৮, আচ্ছা। আমাদের এইচএসসি ২৮ এর কোর্স অলরেডি লঞ্চড হয়ে গেছে। ঠিক আছে? কে এইচএসসি ২৮ কে? এইচএসসি ২৮ এর আর কেউ আছেন? এইচএসসি ২৮ আসলে বুঝবেন না আজকের ক্লাসটা বেশি একটা। সুরায়া খাতুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বেসিক টু অ্যাডভান্স বুঝাই দিয়েন তানজিলা। হ্যাঁ, আমি অ্যাজিউম করতেছি আপনারা একটু হইলেও পারেন। দেন আমরা বাকিটা আসলে করাবো। আ আলিফা, ভাইয়া 3rd চ্যাপ্টারের সিকিউটা করেন। বাবা আজকের ক্লাসের টপিক তো ফিক্সড। আ তো ক্লাসের টপিক আমাদের স্যার আমার নাম কি? ওকে, আলহামদুলিল্লাহ একজন নতুন স্টুডেন্ট আছে। আপনি আমার নাম জানেন না? আমি নাম জানাই দিচ্ছি একটু পরে। আ সেম সুমন, ভাইয়া কমেন্ট দেখেন না আমার। দেখলাম যে ভাইয়া। মিমি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্জিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শঙ্কর রাই, থ্যাংক ইউ সো মাচ। আনিশা, শ্রাবণী ২৭, ওকে ২৭ ব্যাচ। আর বাকিদের কার কোনটা ব্যাচ? সবাইকে এইচএসসি ২৭ আর ২৮। ২৮ এর কে আছেন? হামিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আর আমাদের ৪ মিনিট হয়ে গেছে। চলেন আমরা তাহলে শুরু করি। সো ১ম এই আজকে আমরা কি করব? আজকে আমরা দেখব HTML টেবিল। ঠিক আছে? এই জিনিসটা। ওকে। এখন এই HTML টেবিল কেন ইম্পোর্টেন্ট? তাই না? রেকর্ডেড ক্লাস কি পাবেন? জানি না। ভাই তাহলে কি আমরা ক্লাস করব না এইচএসসি ২৮? অবশ্যই করেন না, সমস্যা কি? দেখেন আদৌ বুঝতে পারেন কিনা। ঠিক আছে? আচ্ছা এইচএসসি ২৮ ক্লাস করেন, কোনো অসুবিধা নেই। হোপফুলি কিছুটা হইলেও ধারণা পাবেন এইচএসসি তে কি পড়ানো হচ্ছে। আচ্ছা HTML টেবিল এই জিনিসটা আসলে কি? যারা এইচএসসি ২৮ তারা তো জানি না, ২৭ টা মোটামুটি জানি। তার আগে দেখে নিন যে এই জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে HTML ট্যাগ,
হ্যাঁ, এই জিনিসটা ব্যবহার করে বিগত বছরগুলোতে কতগুলা বোর্ডে আসলে কোশ্চেন আসছে। মজার কথা হচ্ছে মানে একটাতে ধরে নাই, এই জন্য আমরা আসলে তিনটাতে নিয়ে গেছি, ঠিক আছে? মানে আপনার ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, মানে ইচ অ্যান্ড এভরি বোর্ডে প্রতি বছর মানে যদি 8টা বোর্ড থাকে তার মধ্যে মিনিমাম 6টা, মাঝে মাঝে 7টা 8টাতেও আমাদের এইচটিএমএল টেবিল থেকে একটা কোড আসে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার 4 এর। বুঝতে পারছেন? এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এইচটিএমএল টেবিল। ঠিক আছে? এবং আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে ঢাকা বোর্ড, যশোর বোর্ডে এই কোশ্চেনটা আসছিল যে দৃশ্যকল্প একের মতো করে ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লিখো। রাজশাহী বোর্ড 25-এ আসছে যে এই দুইটা জিনিস। কুমিল্লা বোর্ডে আসছে এরকম একটা টেবিল, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 25-এ আসছে এরকম একটা টেবিল। বরিশাল বোর্ডে আসছে এরকম একটা টেবিল, ঠিক আছে? সিলেট বোর্ড 25-এ আসছে এরকম একটা টেবিল। দিনাজপুর বোর্ড 25-এ আসছে এরকম একটা টেবিল। হ্যাঁ, ময়মনসিংহ বোর্ডে আসছে এই টেবিলটা। কুমিল্লা বোর্ড 24 আসছে এটা, চট্টগ্রাম বোর্ড 24 আসছে এটা, ঢাকা বোর্ড 23-এ আসছে এটা, ময়মনসিংহে 23-এ আসছে এটা, সিলেট বোর্ড 23-এ আসছে এইটা, দিনাজপুর বোর্ড 23-এ আসছে এইটা, রাজশাহী 23-এ আসছে এটা, চট্টগ্রাম 23-এ আসছে এটা, ঠিক আছে? সো মানে প্রতিটা বছর কতগুলা করে বোর্ডে আসতেছে আপনারা বুঝতেছেন? মানে এই টেবিলটা পরীক্ষায় ভাই আসবেই আসবে, ঠিক আছে? এর কোনো ভুল নাই। এইচটিএমএল টেবিলটা আমাদের পরীক্ষায় আসবেই আসবে, এটার আসলে কোনো ভুল নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু মনোযোগ দিয়ে একটা টেবিল শিখবো, ঠিক আছে? আমরা এই যে সবগুলা টেবিল না, এই সবগুলা টেবিল কম্বাইন্ড করে, মানে সবগুলা টেবিলে আসলে আপনার যা যা লাগবে তার সব কিছুকে আমরা কম্বাইন করছি মাত্র এই একটা টেবিলে, ঠিক আছে? এই জাস্ট একটা টেবিলে। আমি আপনাদেরকে এই একটা টেবিল যদি শিখাই দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনারা বাকি সবগুলো টেবিল নিজেরাই করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এই যে ভাইয়া ক্লাস করব না, করতে পারেন আপনাদের যদি টেবিলে সমস্যা থাকে। আচ্ছা, এইচএসসি 26 ব্যাচের ভালো আছি। আচ্ছা, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট বাট তেমন পারি না। আচ্ছা, সমস্যা নেই। ওকে, আমি একটা পোল দিচ্ছি। আপনারা কে কোন ব্যাচের আমাকে একটু বলেন তো? মানে সেটার উপর আসলে আমার পড়ানোর টাইপটা আসলে মানে চেঞ্জ হবে, তো এইজন্য বলছি আরকি। ছাব্বিশ, 27, 28। আচ্ছা, ওকে, যারা এইচএসসি 28 আছি কোনো সমস্যা নেই, আমি এমনভাবে পড়াবো যেন আসলে আপনারাও বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো যারা এইচএসসি 28 আর 27 আছি, অনেকে হয়তো এইচটিএমএল এর আগে কখনোই পড়িনি, অনেকে হয়তো এর আগে পড়েছি। সো দেখেন, আপনাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা টেবিল দেখতে পাচ্ছেন না, এটা তো টেবিল, এটা তো আমরা সবাই বুঝি যে আমরা আসলে খাতায় অনেক সময় বিভিন্ন কাজ করার জন্য এরকম টেবিল আঁকি, তাই না? তো আমি যদি একটু সহজ টেবিলে যাই, ধরেন এই যে একটা টেবিল, তাই না? এখানে একটা রো আছে, এখানে সরি এখানে একটা কলাম আছে, পাশাপাশি রো আছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে টেবিল। এখন এইচটিএমএল কি করে? এইচটিএমএল হচ্ছে এই টেবিলটা বানানোর কোড, মানে এই টেবিলটা কম্পিউটার বানাবে। আপনি কম্পিউটারকে বলে দিবেন যে কিভাবে এই টেবিলটা বানাইতে হবে, এই বলার জন্য আপনি এইচটিএমএল কোড লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? মানে এই টেবিলটা, এরকম যে টেবিল আছে, এরকম টেবিল আসলে আপনি কম্পিউটারকে বলে দিবেন যে ভাই তুমি এইভাবে টেবিলটা বানাও, কম্পিউটার এক্স্যাক্টলি ওইভাবে আপনাকে টেবিলটা বানাই দিবে। যখন আপনি টেবিলটা বানাবেন তখন আপনি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে ইনস্ট্রাকশন গুলা দিবেন। আমার কথা বুঝতে পারছেন? যখন আপনি টেবিলটা বানাবেন তখন আপনি কম্পিউটারকে ইনস্ট্রাকশনটা দিবেন এইচটিএমএল কোডিং এর মাধ্যমে।
আমরা যারা এইচএসসি 28 আমরা পাইথন প্রোগ্রামিং করছি না, তো পাইথন প্রোগ্রামিং এ আমরা কি করি, ধরেন দুইটা সংখ্যাকে যোগ করতে হবে, আমরা তখন কম্পিউটারকে বলি যে a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 10 আর c ইজ ইকুয়াল টু a প্লাস b, তাই না? তখন কম্পিউটার কি করে, c এর মধ্যে a আর b কে 10 আর 5 কে যোগ করে 15 রাখে। পরে যদি আমরা প্রিন্ট দেই c, তাহলে আমরা রেজাল্টে দেখতে পাই 15। মনে আছে? আমরা যারা এইচএসসি 28-এর মাত্র 9 জন আছেন, সমস্যা নেই, ম্যাক্সিমামই আসলে এইচএসসি 27-এ, সো তারা তো আসলে খুব ভালো মতোই বুঝতে পারতেছি। সো এইচএসসি 28-এ যে 9টা ছোট বাচ্চা আছে ওদের জন্য একটু বেশি বলতেছি। সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে আসলে আমরা এভাবে তো ইনস্ট্রাকশন দিই, ঠিক তেমন ভাবে এইচটিএমএল কোডিং এর জন্য সিমিলার, আমরা আসলে এইভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি। ঠিক আছে, আমরা এইভাবে আসলে ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি। ঠিক আছে, সো এই টেবিল বানানোর ইনস্ট্রাকশনটা আমরা এইচটিএমএল নামে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, সেই কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে থাকি। এখন এইচটিএমএল কোডিং দেখতে এইরকম হয়, দেখতে পাচ্ছেন? এইচটিএমএল কোডিং দেখতে এইরকম হয় যে এই ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল হেড, টাইটেল এইচটিএমএল টেবিল, টাইটেল হেড বডি, দেন আপনার টেবিল বর্ডার, কল স্প্যান 0, অ্যালাইন সেন্টার, টিআর, এরকম করে দিছি আমরা। ঠিক আছে, এরকম করে আসলে আমরা দিই, রো স্প্যান, কল স্প্যান, এইভাবে আসলে আমরা দিই। বুঝতে পারছেন? আচ্ছা, দেখতে এরকম হয়, বাট এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এইখানে আমরা একটু যদি এইটাতে যাই, এই চিত্রটাতে যাই, আমরা দেখে যারা জীবনে প্রথমবার দেখতেছেন অনেক ভয় পাইতে পারেন যে ভাই এইটা আসলে কেমন করে আমরা লিখবো বা অনেক কঠিন কিছু, বাট অনেক কঠিন না, জিনিসগুলো খুব রিপিটেশন, তো খুব ইজি। মানে এইচটিএমএল বারবার পরীক্ষায় আসে এটা সত্য, বাট করতে অনেক সহজ। আপনি জাস্ট একবার বুঝলে আপনি আর কখনোই ভুলবেন না, ভুল করার মতো কিছু নাই এখানে। বুঝতে পারছেন? কোনো লজিক বিল্ড করা লাগবে না, কোনো কিছুই বিল্ড করা লাগবে না, জাস্ট সিম্পল 3-4টা নিয়ম আছে, এই 3-4টা নিয়ম দিয়ে আমাদের এইচটিএমএল কোডিংটা হয়। ঠিক আছে, আচ্ছা, সো আপনারা শুরুতে এই লেখাগুলো কি পড়া যাচ্ছে? এখানে যে লেখাগুলো আছে এগুলো কি পড়া যাচ্ছে? আপনাদের কি দেখতে অসুবিধা হচ্ছে লেখাগুলা? লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু ছোট হইলেও দেখা কি যাচ্ছে? সবাই আমাকে একটু বলবেন বাবা, লেখাগুলো কি দেখা যাচ্ছে কিনা? এখানে মোটামুটি দেখতেছি যে দেখা যাচ্ছে। বাকিরা আমাকে একটু জানাবেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা। আপনারা নিজেদের মধ্যে গল্প করিয়েন না ভাইয়া আপুরা। আচ্ছা, আর একটু বড় হলে, বড় করার তো সুযোগ নাই, বাট দেখতে পাচ্ছেন কিনা আপনি? বড় করার সুযোগ থাকলে আমি বড় করে দিতাম, নাইলে একটু টাইম নিয়ে বড় করতে হবে আর কি, অনেক কিছু কইরা। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, তাও আমি লেট মি ট্রাই যে এটা আসলে বড় করা যায় কিনা। আমি জানি আসলে বড় করা যাবে না, যায় না, যাবে না বড় করা। আই নো। ওকে, সো বড় করা যাচ্ছে। এখন এইখানে আমি কয়েকটা জিনিস একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। ঠিক আছে, কয়েকটা জিনিস একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে আচ্ছা, আমরা একবারে কোডে চলে যাই। এই অংশটা আমাদের মুখস্থ, এটা জাস্ট র্যান্ডম, মানে লিখে দিবেন ফিক্সড এটা সবসময়। সো এটাতে আমরা আজকে এক্সপ্লেন না করে আমরা টেবিল থেকে শুরু করি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেই টেবিলটা, তাই না? এটা আমাদের সেই কাঙ্ক্ষিত টেবিলটা যেটা আসলে আমরা বানাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রথমে এই টেবিলটা বানানোর আগে টেবিলটাকে বোঝার চেষ্টা করি। এই টেবিলে আসলে কি আছে দেখেন, এইটা কি একটা কলাম না? এই জিনিসটা কি? এইটা হচ্ছে একটা কলাম। উপর থেকে নিচে যেটা আসে এটাকে কি বলে? এটাকে বলে কলাম। ঠিক আছে, এটা একটা কলাম, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, তাই না? এখানে আর একটা কলাম আছে যে নিচের দিকে যদি খেয়াল করি। আর ডান থেকে বামে যখন যায় তখন সেটা হয়ে যাচ্ছে টেবিল রো। ঠিক আছে, ডান থেকে বামে যখন যায় তখন সেটা হচ্ছে রো, মানে এটা হচ্ছে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো। এভাবে আসলে আমরা রো এবং কলামকে ডিফাইন করি। কলাম মানে বুঝছেন তো, বলে না যে বাসা বাড়িতে কলাম আছে লম্বা লম্বি, সেটাকে বলে কলাম। আমি যদি অন্য কোন আরেকটা বইয়ের কোন একটা সহজ চিত্রতে যাই, এই যে এইখানে যদি আমরা খেয়াল করে দেখি, এই যে পাশাপাশি যেটা এটা হচ্ছে রো, আর উপর থেকে নিচ দিকে যেটা এটা হচ্ছে কলাম। বুঝতে পারছি? আমাদের ওই ঠিক এক্সেল এর মতো, এক্সেলে যেমন রো আর সেল ছিল না,
সরি রো আর কলাম ছিল না, এক্স্যাক্টলি তাই, মানে টেবিল, এক্সেলও তো টেবিলই ছিল, এক্স্যাক্টলি ওই একই জিনিস। ঠিক আছে, এটাকে বলে কি রো আর কলাম। সুরাইরা আমি প্রতিটা প্রশ্ন, আমি পুরো টেবিলটা যখন ব্যাখ্যা করব বাবা, তারপর যখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে আমাকে বলিয়েন, আমি তখন কমেন্ট করে প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিব। আগে দেখেন আমি আসলে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারি কিনা। আমি যদি না দেই আপনার প্রশ্নের উত্তর পড়ানোর সময় সুরাইয়া, আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করেন, আগে আমি পড়ায় শেষ করে নিই, আপনি দেখেন, না হলে দেখা যাবে আপনি কমেন্ট করতে যে আমার ইম্পর্টেন্ট কোন একটা কথা মিস করে ফেলতেছেন। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন, আমরা টেবিলে রো আর কলাম চিনি। এখন টেবিল যখন তৈরি করে তখন আমরা আসলে রো ওয়াইজ তৈরি করি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এই টেবিলটা দেখে মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে ভাই এটা একটা রো, এটা একটা রো, তাই না, এটা একটা কলাম, এটা একটা কলাম। বাট এইখানে টেবিলটা আসলে অনেক হিজিবিজি, তাই না? এখন আমরা এই হিজিবিজি টেবিলটাকে আগে একটু নর্মাল টেবিলে কনভার্ট করি। সো দেখেন, এটা একটা রো, কোনো সমস্যা নাই। এইখানে যে দেখেন নিচের দিকে আসলে দুইটা রো, বাট উপর দিকে একটা, তাহলে আসলে এই রকম না জিনিসটা? হ্যাঁ, আচ্ছা। তারপরে আর কোনো সমস্যা নাই, এখানে এই রোটা পুরোপুরি ঠিক আছে। এই কলামে যে দেখেন, এইখানে খেয়াল করেন, এইখানে আবার কি হয়েছে, এখানে এদিকে তো মাঝখানে দুইটার কলামে ভাগ হয়েছে, বাট এইটা আসলে কি এরকম না, আসলে হওয়ার কথা ছিল এরকম, তাই না? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তারপরে আবার এখান থেকে ঠিকঠাকই আছে, এটা একটু উপরে উঠে গেছে, এটা নিচে হবে, এরকম হবে এটা। ঠিক আছে, এটা জাস্ট ইয়ার জন্য এটা ঠিক করে দিচ্ছি আমি। কনফিউশন না হয়, হ্যাঁ, এই যে সেই ছবিটা একটু উপরে উঠে গেছে, ওটা কোনো সমস্যা না, ওটা টাইপিং এর জন্য মানে প্রিন্টিং মিস্টেকের সময় হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন, মোটামুটি আমাদের কয়েকটা জায়গাতে কনফিউশন ছিল, সেটা হচ্ছে এইখানে আমরা দুইটা কলাম, দুইটা রো মিলে একটা রো হয়ে গেছে, তাই না? মানে এইটা একটা রো ছিল, এটা একটা রো ছিল। আমরা যদি একটু নাম্বারিং করি, ধরেন আমরা কলামগুলোকে এ কলাম দিলাম, এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে আমাদের ডি কলাম। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে 4 নাম্বার রো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এইভাবে চাইলে মার্কিং করে রাখতে পারি কোশ্চেনে, কোনো সমস্যা নেই। 2 3 4, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত আমাদের কারো কোনো কনফিউশন আছে ভাইয়া আপুরা? এই পর্যন্ত আমাদের কারো কোনো কনফিউশন আছে? আমাদের এখানে আমরা কি করছি, আমরা রো এবং কলামে ডিভাইড করছি। আমাদের ক্লাস মাত্র 1 ঘন্টা হবে, আমরা ইনশাল্লাহ 7:30টার সময় ছেড়ে দিব সবাইকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ 7:30টার সময় সবাইকে ছেড়ে দিব। ওকে, সো আপনারা পরে নামাজ পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন খেয়াল করে যে এইখানে কি আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। আমরা কি করছি, আমরা সুন্দর মতো রো এবং কলামগুলোকে ডিভাইড করে নিয়েছি আমাদের যেখানে যেখানে কনফিউশন ছিল সেই জায়গাগুলোতে। মানে বেসিক্যালি এখানে কি ছিল, এখানে আমাদের এইখানে কিন্তু কলমে ডিভাইডেড ছিল, বাট এখানে ছিল না, তো আমরা ডিভাইড করে নিয়েছি। এখানেও কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটাতে কি ছিল না, ডিভাইডেশন ছিল না, আমরা ইমাজিন করে ডিভাইড করে নিয়েছি। আপনারা প্রশ্নে করে নিতে পারেন বোঝার সুবিধার জন্য। এবং প্রতিটা রো এবং কলামকে আমরা নাম্বারিং করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হলো আমরা বানাবো কিভাবে এটা। সো আমরা এটা বানানোর জন্য একটা ট্যাগ ইউজ করব। এইটা হচ্ছে টেবিল ট্যাগ। ঠিক আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে এখানে টেবিল লেখা আছে, টেবিলের পরে বর্ডার লেখা আছে, আমরা বর্ডারে পরে যাইতেছি, বাট আমাদের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। ঠিক আছে, আমরা যখন এরকম চিত্রগুলো বানাবো তখন আসলে আমরা টেবিল ট্যাগটাকে ইউজ করবো। আমরা এখানে বুঝলাম, তো আমরা এখানে চলে আসছি। আচ্ছা, ওকে। সো আমরা এখানে এরকম টেবিল ট্যাগ ইউজ করব। আমরা আপাতত উপরের অংশটা নিয়ে কথাবার্তা না বলি, এটা আপাতত এটা আমাদের লাগবে না, আমরা বডি থেকে শুরু করতেছি। ওই উপরেরটা কি এটা আমি পরে ব্যাখ্যা করে দিব, ওইটাতে বুঝার কিছু নেই, ওটা মুখস্থ করতে হবে। আচ্ছা, সো আমাদের এখানে আমরা টেবিল নামে একটা ট্যাগ ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। সো আমরা টেবিল ট্যাগটা লিখি যে TABLE, টেবিল। ঠিক আছে, আচ্ছা। এইটা লেখার মানে হচ্ছে আপনি এখন একটা টেবিল বানানো শুরু করবেন। সো আপনার কম্পিউটার উইল বি রেডি ফর ক্রিয়েটিং এ টেবিল। আমার কথা বুঝতে পারছি? এই ট্যাগটা লেখার মানে হচ্ছে আমি এখন একটা টেবিল বানানো শুরু করতে যাচ্ছি। সো মাই কম্পিউটার উইল বি রেডি ফর ক্রিয়েটিং এ টেবিল। ঠিক আছে,
এই জিনিসটা তো খারাপ লাগে, কেন এরকম হচ্ছে? এটাকে কি ছোট বড় করা যায়? আচ্ছা, আমরা ইয়েস, ওকে। দেখতে পাচ্ছেন? দেখতে অসুবিধা হচ্ছে? কারো কি দেখতে অসুবিধা হচ্ছে? টেবিলটা দেখা যাচ্ছে না? আচ্ছা, সো আমরা এখানে টেবিলটা দেখতে অসুবিধা হলে আমাকে বলেন। টেবিলটা কি দেখতে অসুবিধা হচ্ছে? এগুলো কিভাবে মনে রাখবো? তন্ময় এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে করি। এটা যদি কারো দেখতে অসুবিধা হয়, আমরা এখান থেকে করি। দাঁড়ান, এটা হয়তো অনেকে দেখতে অসুবিধা হইতে পারে, আমি এখান থেকে করতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এটা ধরেন টেবিলটা। ঠিক আছে? এখন আমরা জাস্ট কি করব? আমরা একটা টেবিল ট্যাগ লিখব। টেবিল। ঠিক আছে? এটা সমস্ত টেবিল যখন তৈরি করছি না পরীক্ষায়, যে প্রতিটা বোর্ড পরীক্ষায় আসে সবাই একই জিনিস লিখছে, টেবিল। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এটা বোধহয় কোনোভাবে এটা করা যাচ্ছে না। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি উপর থেকে লিখতেছি, সরি। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমরা টেবিল লিখলাম। এই টেবিলটা লেখার মাধ্যমে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা একটা টেবিলের শুরু করছি। এখন একটা টেবিলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রো এদিক থেকে এদিকে, আরেকটা থাকে এদিক থেকে এদিকে কলাম। আমরা টেবিল যখন বানাই তখন কলাম নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করা লাগে না, আমরা রো ওয়াইজ বানাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এই টেবিলের পুরোটা বানায় ফেলা। আমার কথা বুঝতে পারছেন? সরি, এই রো এর পুরোটা বানানো আমাদের প্রথম কাজ হচ্ছে। এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট এই রোটুকু বানাবো। মানে আমরা একটা একটা করে রো বানাবো। আমাদের এখানে টোটাল কয়টা রো ছিল? আমাদের এখানে টোটাল 4টা রো ছিল না? সো আমরা এরকম 4টা রো বানাবো একটা একটা করে। সো আমরা প্রথমে কোন রোটা বানাচ্ছি? আমরা প্রথমে প্রথম রোটা বানাচ্ছি। ঠিক আছে? সো রো বানানোর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে টিআর, টেবিল রো। ট্যাগটার নাম কি? টিআর, টেবিল রো। ঠিক আছে? এই ট্যাগগুলো মুখস্থ করতে হবে যে টেবিল রো এর ট্যাগ হচ্ছে টিআর ট্যাগ। আচ্ছা, যখন আমি এরকম একটা ট্যাগ লিখবো তখন আমার এই টেবিল রোটা শুরু হয়ে যাবে। কম্পিউটার বুঝবে যে এখন আসলে আমাকে একটা টেবিল রো বানাইতে হবে। এরপরে খুবই মজা, টেবিল রো বানানোর পরে আমরা এবার বলবো এখানে কি আছে? রোল না? এখন এই রোলটা আসলে কিভাবে বানাবো? সো আমি জাস্ট লিখবো টিডি, টেবিল ডেটা। টিডি মানে টেবিল ডেটা। লিখে আমি ওই যে রোল লেখা আছে না, আর ও ডবল এল, রোল লিখবো। দিয়ে আমি টিডি ক্লোজ করে দিব। ক্লোজ করার সিস্টেম হচ্ছে এরকম, দেখেন আপনি ভালো করে খেয়াল করে, সেটা হচ্ছে যে মানে ওই রকম করে আপনি দিতে পারেন, এবার এইভাবে দিতে পারেন, এইভাবে এইভাবে, হ্যাঁ, টি ডি। ঠিক আছে? আচ্ছা, ক্লোজ করে দিলাম না? এই যে এতটুকু আমি ক্লোড কি বলে কোড করছি। ঠিক আছে? এর ফলে কি হয়েছে জানেন? এর ফলে আমাদের এই পর্যন্ত তৈরি হয়েছে। আমি যদি এখান থেকে দেখাই, এর ফলে আসলে আমাদের এই পর্যন্ত তৈরি হয়েছে, মানে জাস্ট এই বক্সটা তৈরি হয়েছে। আমার কথা বুঝছেন? এখন আমরা এই ইনফরমেশনটা ক্রিয়েট করতে চাই, রাইট? আচ্ছা, তাহলে আমি এটা কি আমার সেকেন্ড ডাটা, আমি কিন্তু ওই একই রোতে এখনো আছি। সো আমার টেবিল রো আর ক্লোজ করতেছি না। সো আমি আবার একটা ডাটা লিখবো, টি ডি, আবার একটা টেবিল ডেটা লিখতেছি। পরের টেবিল ডেটাতে কি লেখা আছে? ইনফরমেশন, আই এন এফ টি আই ও এন। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে যে কলম স্প্যান দিলেন না, দিব, পরে দিব। টিডি, তার মানে আমার আরেকটা ইনফরমেশন এইটা এই পর্যন্ত হয়ে গেল। তারপর কি আছে? লিংক। ঠিক আছে? আচ্ছা, দেন আরেকটা টিডি, টিডি আমি লিখবো কি? লিংক, যা লেখা আছে তাই লিখবো। ঠিক আছে? লিংক, দেন আমি লিংকে ক্লোজ করে দিব, টি ডি। তাহলে এখন আপনারা আমাকে বলেন, এই সারিতে যারা ছিল সবাইকে আমি লিখে ফেলছি না? তাহলে মানে আমি এই সারি 3জনকে লিখে ফেলছি, 3টা বক্সকে আমি তৈরি করে ফেলছি। এই টিডি লিখে জাস্ট যা লেখা আছে সেটা লিখে টিডি লিখে ক্লোজ করলে আমার বক্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমার এই টেবিল রোটা বানানো হয়ে গেছে না?
তাহলে এই টেবিল রোটাকে আমি ক্লোজ করে দিব। আমরা ঠিক যেমন পাইথনে ক্লোজ করতাম না ব্র্যাকেট দিয়ে দিয়ে, এখানে জাস্ট ওইটাকে আবার দিয়ে ক্লোজ করতে হয়। তো টি আর সেম ক্লোজিং স্টেটমেন্ট, পার্থক্য হচ্ছে এরকম একটা এক্সট্রা দাগ হবে, এটা দিলাম, তার মানে আমার এই টেবিল রো ক্লোজ। ঠিক আছে, এখন আমি যদি এখানে টেবিলটাকে ক্লোজ করে দিই, তাহলে আমার এই টেবিলটা কি হবে জানেন, সুন্দর মতো এরকম একটা একটা টেবিল হয়ে কম্পিউটারে চলে আসবে। ঠিক আছে, এখন এখানে আসলে একটা ভুল আমি ইচ্ছা করে করছি, সেটা হচ্ছে এইখানে একটু কিছু কাজ করতে হবে, এক্সট্রা একটা কাজ আছে, কারণ এই ইনফরমেশনটা দুইটা কলম মিলাই আছে, সেই জন্য একটা এক্সট্রা কাজ করতে হবে, ওটা আমি পরে ব্যাখ্যা করতেছি। আপনারা জাস্ট আমাকে এমনিতে বলেন যে আপনারা কি ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিনা। দেখেন আমি কিন্তু অনেক কোড লিখছি, বাট জিনিসটা কিন্তু অনেক সিম্পল, মানে সমস্ত টেবিলের শুরুতে আমি টেবিল শুরু করি, টেবিল শেষ করি, প্রতিটা রো এর শুরুতে আমি টিআর দেই, শেষে টিআর দেই, টিডি দিয়ে মাঝখানে যা লেখা আছে টিডি দিয়ে ক্লোজ করে দিই, আমার টেবিল হয়ে যায়। মানে প্রসেসটা বুঝতে পারছেন, অনেক ইজি না সবাই? প্রসেসটা বুঝতে পারছি, প্রসেসটা কিন্তু অনেক ইজি। হ্যাঁ মানে দেখে মনে হয় যে এক পলক দেখে মনে হবে যে আরে কত কিছু লিখে ফেলছি, বাট আসলে জিনিসগুলা কিন্তু সব রিপিটেড। মানে মাত্র তিনটা জিনিস আমার মনে রাখতে হবে। টেবিলের জন্য টেবিল লিখবো, কোন টেবিলের রো শুরু হওয়ার জন্য টিআর লিখবো, আর টেবিলের প্রত্যেকটা ইনফরমেশন লেখার আগে টিডি লিখবো। টিডি মানে টেবিল ডেটা, টিআর মানে টেবিল রো, আর টেবিল মানে তো টেবিলই। আমার কথা কি বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু সহজ করার জন্য আমি এখানে ধরেন আরেকটা টেবিল রাখতেছি, সহজে আগে আপনাদের বেসিকটা একটু ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আচ্ছা ধরেন এখানে আমি একটা ছোট টেবিল রাখলাম আপনাদেরকে আরো ইজি করে বোঝানোর জন্য। ধরেন এটা হচ্ছে আমার একটা ছোট টেবিল, আমি টেবিলটাকে আরো ছোট করতে চাই। যাতে একটা পেজে ধরে, দাঁড়ান, সরি, এক্সট্রিমলি সরি। ওকে, আচ্ছা একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখানে আমি লিখলাম এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ। ঠিক আছে, আচ্ছা আমি নর্মাল একটা ছোট টেবিল দিয়ে আপনাদেরকে আগে বুঝাই, দেন আমি বড় টেবিলও আপনাদেরকে বুঝাবো, টেনশন করিয়েন না। ঠিক আছে, মানে আপনি যদি ছোট টেবিল বুঝতে পারেন, বড় টেবিল বুঝাটা আপনার জন্য একদমই ইজি হবে। তো এখানে আমি এই টেবিলটাই আপনাদেরকে আগে বানাই দেখেন। সেখানে কি ছিল আমার টেবিল, তাই না? আমি একটা টেবিল বানাচ্ছি, এই কারণে আমি টেবিল ট্যাগটাকে শুরুতে দিলাম। ভালো কথা, আমি উপরে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, ছোট করে নিলাম, উপরে নিয়ে যাচ্ছি। তারপরে আমার কি আছে, টেবিল রো। তাহলে আমি প্রথমে এই রোটা বানাবো। আমি প্রথমে কোন রোটা বানাচ্ছি, এই রোটা, তাই না? আচ্ছা, এই রোয়ে প্রথম বক্স কোনটা, এইটা। তাহলে আসলে আমাকে এইটুকু বানাইতে হবে আগে। তাহলে আমি কি লিখবো এখানে দেখেন, টিআর, ওটা একটা টেবিল রো, আমি টেবিল রোটাকে শুরু করছি। ঠিক আছে, দেন টি ডি, আমার একটা টেবিল ডেটা, আমার টেবিল ডেটাকে এ, তাহলে আমি মাঝখানে লিখবো এ। মাঝখানে কি লিখবো, আমি মাঝখানে লিখবো এ। ঠিক আছে, আচ্ছা দেন আমি আবার এই টিডিটাকে ক্লোজ করে দিব, টি ডি ক্লোজ। ঠিক আছে, আমার এইটুকু বক্স হয়ে গেছে, যতটুকু আমি গোলাপি করছি। এবার আমি পাশের বক্সটাকে বানাইতে চাই। এবার আমি কি করতে চাই, আমি গোলাপির পাশের বক্সটা অর্থাৎ বিটাকেও বানাইতে চাই। ঠিক আছে, তাহলে আমি কি করব, খুব সিম্পল, আমি আবার লিখবো টিডি বি, তাই না? আচ্ছা, বি, দেন আমি আবার কি করব, আবার লিখবো টিডি। তাহলে আমার এই পর্যন্ত বক্স হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে আমার দুইটা বক্সই হয়ে গেছে। তাহলে এই রোতে আর কেউ আছে নাই, যখন রোতে আর কেউ থাকবে না আমি রোটাকে ক্লোজ করে দিব। তাহলে আমার টিআর কে আমি এখন ক্লোজ করে দিব, আমার টিআর টেবিল রো ক্লোজ। ক্লোজ করার সিস্টেম কি, জাস্ট একটা এক্সট্রা দাগ হবে। বুঝতে পারছি, জাস্ট একটা এক্সট্রা দাগ। তাহলে আমার এই প্রথম টেবিল রোটা ডান। আমার প্রথম টেবিল রোটা কি হইলো, আমার প্রথম টেবিল রোটাকে আমি বানাই ফেলছি। ঠিক আছে, ওকে
ফাইন। এবার আমি আমার সেকেন্ড টেবিল রোতে আসবো। ধরেন এটা হচ্ছে আমার সেকেন্ড টেবিল রো, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকেন্ড টেবিল রো, সি আর ডি আছে যার মধ্যে। তাহলে আমি কি করব, সেম প্রসেস আবার রিপিট করব, আবার একটা টিআর লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমি টিডি লিখবো আবার। ভালো, এবার কি আছে, সি আছে, তাহলে আমি সি লিখে দিলাম, দেন আবার আমি টিডি ক্লোজ করে দিলাম, শেষ। দেন পরে আবার আমি টিডি লিখতেছি। তাহলে এই সি পর্যন্ত লিখলে আমার কতটুকু টেবিল তৈরি হইলো, আমার এই পর্যন্ত টেবিল এখন তৈরি হয়েছে, রাইট? আচ্ছা, আমি এখন ডি কেও রাখতে চাই, তাহলে আমি এখন ডি কে লিখতে চাই, তাহলে আমি কি করব এখন, তাহলে ডি আবার টিডি ক্লোজ, তার মানে আমার ডি কে লেখাও হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার এই রোতে আর কেউ আছে, এই রোতে আর কেউ নাই, তাহলে আমাকে এখন এই রো ক্লোজ করে দিতে হবে। এই রো এখন কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার সিস্টেম কি, একটা এক্সট্রা দাগ টি আর, ঠিক আছে? ক্লাস 7:30 পর্যন্ত হবে টি আর। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত? এবার আমরা 3 নাম্বার রোটা করব, ঠিক আছে? আচ্ছা, সাপোজ কখনো কখনো এমন হয় না একটা বক্স ফাঁকা থাকতে পারে। আচ্ছা, ধরেন একটা বক্স ফাঁকা আছে, তখন আমরা কি করব? সাপোজ ওই বক্সটা ফাঁকা, তাহলে আমরা আবার কি করব, আমরা আবার একটা টেবিল রো শুরু করব, কারণ আমাদের একটা নতুন রো শুরু হয়েছে, রাইট? আমাদের একটা নতুন রো শুরু হয়েছে। আমি এই লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি, এই টেবিল রো লেখাটাকে একটু, আচ্ছা ওভারঅল লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি। সবাই তো দেখছেন এই লেখাটা, তাই না? একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার নতুন করে আরেকটা টেবিল রো তৈরি করতেছি, ঠিক আছে? আমরা আবার নতুন করে আরেকটা টেবিল রো তৈরি করতেছি। ওকে, সেই টেবিল রো এর মধ্যে টিডি, টেবিল ডেটা দিলাম, টেবিল ডেটা, ভিতরে কিছু লেখা নাই, তাহলে আমি কি করব, ফাঁকায় রেখে দিব, আমার কিছু করা লাগবে না। কিছু যদি না লেখা থাকে আমি এরকম করে ফাঁকায় রেখে দিব, আমার কিছু করার দরকার নেই, ফাঁকা থাকলে ওটাও ফাঁকা থাকবে। এখন ফাঁকা কি বড় দিব ছোট দিব ওটা নিয়ে টেনশন করা লাগবে না, ফাঁকা দিলে এমনি ফাঁকা হয়ে যাবে। দেন পরে আবার একটা টিডি আছে, তারপরে কি লেখা আছে, এফ, তাহলে আমি লিখলাম এফ, দেন টিডি, ঠিক আছে? তাহলে এফ চলে আসলো। এবার আমি কি করব, এই টিআরটাকে ক্লোজ করে দিব, টিআর, টেবিল রোটাকে ক্লোজ করে দিলাম, তাহলে আমার এই রোটাও ডান। এবার আমি কি করব, এবার আমি তাহলে আমার সবগুলো টেবিল রো ডান, তাহলে টেবিলকে ক্লোজ করে দিব, টি এ ভি এল ই, টেবিল ডান। আমার সবগুলো কাজ শেষ, আমার এই টেবিলটা সুন্দর মতো হয়ে গেছে। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আসছে এখান থেকে? ভাই এটা দ্বারা কি বোঝায়, কোনটা দ্বারা বাবা? স্যার আপনি কি মুসলিম না হিন্দু? আমি মুসলিম। আচ্ছা, ক্লাস আর মাত্র 25 মিনিট হবে, সো আপনারা 25 মিনিট পরে যাদের নামাজ পড়ার আপনারা পড়তে পারবেন, সমস্যা নেই। ওকে, ওয়াক্ত থাকবে। স্যার কই বেশি কথা বলতেছিস, স্যারকে তুই এত বেশি কথা বলতেছিস, গল্প করতেছেন আপনারা, গল্প করিয়েন না বাবা। এই টেবিলটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যারা এইচএসসি 28 ছিলেন আপনাদের কি মনে হয়েছে অনেক কঠিন? আপনারা একটু আমাকে বলেন তো, এইচটিএমএল টেবিল অনেকে পারে না কিন্তু এইচএসসি তে, ঠিক আছে? বাট আমি আজকে যে টেবিলটা করাইলাম আপনাদের কি কঠিন লাগতেছে? কঠিন লাগলো টেবিলটা? পারবেন না আপনারা নিজেরা চাইলে করতে, যদি পরীক্ষায় এরকম একটা টেবিল দেয়? বুঝতে পারছেন? অনেক ইজি না? এটাই মানুষজন পারে না। এক্সামে কিভাবে আসবে? এক্সামে কিভাবে আসবে? হ্যাঁ, এক্সামে এভাবেই আসবে, এর থেকে খুব কঠিন কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু নতুন নতুন জিনিস শিখবো। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার আমরা বুঝা গেছি যে ভাই টেবিলে কি কি বুঝছি আমরা, যে কোনো একটা জিনিস লেখার জন্য আমরা টিডি দিয়ে সেই জিনিসটা লিখলে আমাদের টেবিল রেডি হয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, এই দিকে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলে কলাম, রো, আর উপর থেকে নিচ দিকে থাকে যেটা সেটাকে বলে কলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই সেম টেবিল আমি একটু অন্যভাবে আঁকবো, যেটা আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই সেম টেবিল আসতে পারে, এমন না যে এই সেম টেবিল আসবে না,
বাট এই সেম টেবিলটা আমি একটু অন্যভাবে আঁকবো, যেটা আসলে আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, আচ্ছা। সিমিলার টেবিল, জাস্ট আমি অল্প একটু চেঞ্জ করব। ওকে, সো আমি যে সিমিলার টেবিল অল্প একটু চেঞ্জ করছি, এ বি সি ডি। আচ্ছা, সো উপরের টেবিলটা আর নিচের টেবিলটা 90% সেম। আমি জাস্ট একটা জায়গায় আমি জাস্ট অল্প একটু চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে আপনাদের এখানে কি ছিল, এ বি সি ডি ই ছিল না, এফ, তাই না? আচ্ছা, তো এই টেবিলটা তো আমরা পারবো, বাট পরীক্ষা সাধারণত এই টাইপের টেবিল আসে, ঠিক আছে। পরীক্ষা একটু ঘোরানোর জন্য এই টাইপের একটা টেবিল দেয়, বাট এই টেবিল দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। আমরা যেহেতু এই টেবিলটা 10-15 মিনিটে শিখতে পারছি, আর 4-5 মিনিট চেষ্টা করলে আমরা এই টেবিলটাও শিখতে পারবো, আই প্রমিসড, ঠিক আছে। আচ্ছা, তো এই টেবিল আর এই টেবিলের মধ্যে আসলে পার্থক্য কি? মজার ব্যাপার হচ্ছে এই টেবিলে ঠিক যেভাবে আমাদের কি ছিল বলেন তো, দুইটা কলম ছিল, তিনটা রো ছিল, এখানেও তাই। এখানে একটা কলম আছে, এখানে একটা কলম আছে, দুইটা কলম। রো দেখেন তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে। বাট মাঝখানে কিছু ভেজাল করছে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ভেজালটা হচ্ছে এইখানে। আচ্ছা, আমরা এই কোডটাকে একটু কপি করি, এই কোডটাকে একটু কপি করি, তাহলে আমরা দুইটা কোডকে পাশাপাশি রাখলে আমরা আসলে ডিফারেন্সিয়েশনটা আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। আমরা এই কোডটাকে জাস্ট কপি করি, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের উপরের টেবিলটার কোড, রাইট? আচ্ছা, আমরা এখন এই কোডটাকে মডিফাই করে এই টেবিলের জন্য কোডটা বানাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যাই, আমরা যদি প্রথম থেকে খেয়াল করি যে আমাদের টেবিল শুরু হয়েছে, খুব ভালো কথা, টেবিল রো, সো আমাদের এই টেবিল রোটা শুরু হয়েছে। এখন এই টেবিল রোতে ঢোকার পরে আমরা কি দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, এখানে দুইটা কলাম মার্জ হয়ে গেছে না? এই যে এই কলামটা আর এই কলামটা, দুইটা কলাম মিশে গেছে না, একসাথে হয়ে গেছে না? এখানে কি কোনো কলমের ডিফারেন্সিয়েশন আছে আর? না, দুইটা একটা কলমই হয়ে গেছে, তাই না? খেয়াল করে দেখেন, একটা কলম হয়ে গেছে না, দুইটা কলম, মানে পরপর দুইটা কলম কি একটা কলম হয়ে গেছে না? ইয়েস অর নো? এই যে এই কলামটা আর এই কলামটা, ধরেন আমি এই কলামটাকে বললাম এক্স কলাম আর এটাকে বললাম ওয়াই কলাম। এখন এইখানে এসে কি হচ্ছে, আমার এক্স আর ওয়াই কলাম কি একটা কলাম হয়ে গেছে না, দুইটা কলাম মিলে? বিকজ আমি নিচের দিকে তাকাইলে বুঝতে পারতেছি যে এখানে এক্স কলাম আছে, এখানে ওয়াই কলাম আছে, বাট এই সারিতে, এটা আমার 1 নাম্বার সারি, 1 নাম্বার সারিতে আমার এক্স আর ওয়াই কলাম কি মিলে গেছে না, মিশে গেছে না? সবাই রাইট? দুইটা কলাম কি হয়েছে, একদম মিলে গেছে, মিশে গেছে, তাই না? একটা আর একটার সাথে মাঝখানে কোনো ডিফারেন্সিয়েশন আছে? সবাই আমাকে একটু বলেন বাবা। ইয়েস, দুইটা কলাম মিশে গেছে, রাইট? একটা কলম আর একটা কলম দুইটা মিলে একটা কম্বাইন কলম হয়েছে। যখন এই রকম কলম দুইটা মিশে যায়, তখন সেটাকে আমরা বলি কল স্প্যান। সেটাকে আমরা কি বলি? কল স্প্যান। স্প্যান মানে বড় হয়ে যাওয়া, কল স্প্যান মানে কলম স্প্যান করছে। আমার কথা বুঝছেন? কল SPAN, স্প্যান, এটার মানে হচ্ছে কলম স্প্যান করছে, মানে কলম বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আসলে আমাকে এখানে এই ট্যাগটা অ্যাডিশনালি ইউজ করতে হবে, এই ইনফরমেশনটা অ্যাডিশনালি ইউজ করতে হবে। আমি কোথায় করব এটা? এই যে টিডি না, এই টিডির মধ্যে, ঠিক আছে। আমি যে কাজটা করব, আমার টেবিল রো পর্যন্ত তো ঠিক আছে, টেবিল রো খুবই ভালো কথা। টিডিতে আমি একটা ব্র্যাকেট দিব,
দিয়ে আমি আর ব্র্যাকেট ক্লোজ করব না, না করে আমি বলবো যে আমার কলামটা স্প্যান হয়ে গেছে, তাই আমি বলবো যে সি এ এল কল এস পি এ এন স্প্যান ইজ ইকুয়াল টু 2। এখন প্রশ্ন হইল কেন 2? এই যে কল স্প্যান ইজ ইকুয়াল টু 2। এখন প্রশ্ন হলো কেন 2? তার কারণ হচ্ছে আমার কল স্প্যান হয়েছে দুইটা ঘর, মানে এই কলামটা আর এই কলামটা, দুইটা কলাম মিলে গেছে না? দুইটা কলাম মিলে গেছে। আমি নিচের দিকে তাকাইলে দেখতে পাচ্ছি নিচের দিকে একটা কলাম আছে, এদিকে একটা কলাম আছে, দুইটা কলাম মিলে গেছে। এই জন্য আমি এখানে বলছি কল স্প্যান 2 এরকম ব্র্যাকেটের মধ্যে দিব, দিয়ে আমি এই ব্র্যাকেটটা ক্লোজ করব, মানে টিডি টেবিল ডেটা, বাট এই টেবিল ডেটাটা দুইটা কলম মিলে থাকবে। এই কথাটা মানে হচ্ছে কল স্প্যান 2 মানে দুইটা কলম মিলে থাকবে। যদি আমরা এখানে দেখি খেয়াল করে, এই যে এখানে দেখেন দুইটা কলম মিলে গেছে না, ঠিক আছে না? এই জন্য এখানে লেখা দেখেন টিডি, সরি এখানে টিএইচ লেখা, আপনারা টিডি লিখলেই হবে। আচ্ছা, টিএইচ কি এটা বলতেছি একই কথা, টিএইচ আপনারা টিডি লিখলে হবে। কল স্প্যান ইজ ইকুয়াল টু 2, দেন আমরা কিন্তু নরমাল যেভাবে লিখতেছিল ওইভাবে আসলে লিখছে, ঠিক আছে? তাহলে কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 মানে কি দুইটা কলাম আসলে আমার মিলে গেছে, বুঝতে পারছি? তাহলে আমি এই টিডির মধ্যে কল স্প্যান 2 লিখলাম, যখনই লিখবো তখনই কি হবে, তখনই আমার এই দুইটা কলাম মিলে যাবে। দিয়ে আমি আগে যেভাবে লিখছিলাম ওই একই ভাবে লিখবো। আগে কি লিখছিলাম, এই যে টিডি দিয়ে কি লিখছিলাম, এ লিখছিলাম, বিকজ আমার এ ছিল। এখানে আমি এ নরমালি লিখবো, লিখে আমি আবার টিডি ক্লোজ করব, শেষ, আমার এর কাজ শেষ। এখন স্বাভাবিকভাবে এখানে আর বি নাই, তাই আমার ওই পরের লাইনটা লেখা লাগতেছে না। আমার এই প্রথম রোতে একটাই লাইন আছে, একটাই বক্স আছে, সো আমি এখানে টিআরটাকে ক্লোজ করে দিতে পারি। আমি এখানে টিআরটাকে ক্লোজ করে দিলাম। আমার কথা কি বুঝতে পারছি না? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা আমাকে করেন যে ভাই এই জিনিসটা বুঝলাম না কেন হইলো, ঠিক আছে? ভাই বুঝি না এটা বললে কিন্তু আমার জন্য ডিফিকাল্ট হবে যে বুঝানোটা, যে কি বুঝেন নাই। সবাই কি বুঝতে পারছেন ঘটনা? আমি কেন কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখলাম? কারণ আমার দুইটা কলম মিলে গেল, দুইটা কলম মিলে আমার সিঙ্গেল একটা কলম হলো। ভাই স্লাইডটা আমাদেরকে দিবেন? দিয়ে দিব। কিভাবে দিব বলেন? অ্যাপে আপলোড করার আসলে সুযোগ নাই। আপনারা ফ্রি কোনো কমিউনিটিতে অ্যাড থাকলে আমাদের, অথবা অনলাইন ব্যাচে যারা ভর্তি হবেন তাদেরকে পেইড গ্রুপগুলোতে দিয়ে দিব। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? দুইটা কলম কম্বাইন করে ফেলছি, সো এই জন্য কল স্প্যান 2 লিখছি। যদি তিনটা কলম কম্বাইন করতাম কল স্প্যান 3 লিখতাম। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে আমাদের এই টেবিল রোটা প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা সেকেন্ড রোতে চলে আসি। সেকেন্ড রোতে যে আমরা কি দেখতে পাচ্ছি, বি, তারপর আবার সি আছে, তাই না? বাট সিও কিন্তু একই কাজ করছে। সি কি দুষ্টুমিটা করছে দেখেন, সেটা হচ্ছে সি যে দুষ্টুমিটা করছে, এইখানে পাশাপাশি যেগুলা এগুলোকে কি বলে, কলাম বলে, কলম স্প্যান করছে। আর উপর দিকে নিচে যেটা, এটা কি একটা রো, এটা কি আরেকটা রো, তাই না? এটা যদি 1 নাম্বার রো হয়, সো বেসিক্যালি এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। সি কি করছে, সি 2 আর 3 নাম্বার দুইটা রো মিলাই বসে গেছে না? তাহলে সি তে আসলে কি হয়েছে বলেন তো? সি তে আসলে যে জিনিসটা হয়েছে এটাকে বলে রো স্প্যান। সি তে কি হয়েছে, সি তে হয়েছে আমাদের রো স্প্যান। হ্যাঁ, এতে হয়েছিল আমাদের কলম দুইটা মিলে গেছে, সি দুই দুষ্টুমিটা করছে, সে দুইটা রো মিলাই ফেলছে, তাই না? আচ্ছা, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যদি এরকম দুইটা রো মিলাই তাহলে সি কে আমরা উপরে 2 নাম্বার রো এর সাথে লিখবো, সবসময় উপরেরটার সাথে লিখবো। যদি কখনো এমন কনফিউশন আসে যে ভাইয়া সি দুইটা রো এর মধ্যেই তো আছে, তাইলে আমি কোন রোতে সি কে ফেলবো? আমি প্রথম রো মানে শুরুতে যেটা আছে 2 নাম্বার ওকে রাখবো, ওর মধ্যে রাখবো, ঠিক আছে? যদি তিনটা রো মিলায় সি আসতো, আমি সি কে তাও একদম সবার আগের রোটাতে রাখতাম, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে কোডটাকে একটু মডিফাই করি। এই যে রো স্প্যান, এইটাকে আমরা এখন ইউজ করব, ঠিক আছে? ওকে, সো আমাদের এই পর্যন্ত টিআর ক্লোজ, এই টেবিলের ডাটা ক্লোজ প্রথমটার জন্য। তাহলে এটা ছিল হচ্ছে আমার প্রথম রো এর জন্য। এখন আমরা সেকেন্ড রোতে আসতেছি। তো সেকেন্ড রোতে এসে আমি প্রথমে পাচ্ছি বি, তাই না? টিআর দিয়ে আমরা এখানে পাচ্ছি বি কে, সো আমরা নরমালি বি কে বি এর মতো লিখে দিলাম, রাইট? তাহলে আমরা আসলাম টিআর বি, শেষ। এবার আমরা সি কে লিখবো। সি কে আমরা ডিরেক্টলি লিখতে পারছি না, সি কে লেখার জন্য আমরা কি লিখবো, সি এর জায়গায় আমরা সি কে তো লিখবো, বাট তার আগে আমরা লিখবো কি, রো।
আর ও ডাব্লিউ রো এস পি এ এন স্প্যান ইজ ইকুয়াল টু 2। তার মানে দুইটা ঘর মিলে এই রোটা স্প্যান করছে, ঠিক আছে, দুইটা রো স্প্যান করছে। তারপরে সি যেমন নরমালি আগেও লিখছিলাম এবং নরমালি আগে যেরকম ক্লোজ করছিলাম ওই একইভাবে ক্লোজ করে দিব, ঠিক আছে। আচ্ছা, দেন আমার এই টেবিল রো শেষ, তাহলে আমার 2 নাম্বার রো শেষ। এবার আসেন 3 নাম্বার রোতে, 3 নাম্বার রোতে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার রোতে শুরুতে আমরা কি পাইছি, এখানে ডি পাইছি, তাহলে আমরা প্রথমে টি দিয়ে ডি কে লিখে দিব। আচ্ছা, তারপরে আর কেউ কি আছে, তারপর আসে হচ্ছে এটা প্রথম রোটা হয়ে গেল, মানে এই ঘরটা হয়ে গেল। দেন এইখানেই তো আসলে একটা ঘর, এটা তো আগের বার অলরেডি করে ফেলছি, তাই না? এখানে তো অলরেডি সি এর ঘরটাকে ফিল আপ করে ফেলছি, তাহলে এখানে আর নতুন করে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট একটা দিয়ে রো শেষ, একটা দিয়ে আমার এই রোটা শেষ, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এখানে টিআর কেও ক্লোজ করে দিব, দেন আমার টেবিল ক্লোজ, আমার এই টেবিলটাও হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার, যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার টেবিলের জন্য ছিল, আর এটাকে যদি আমি 2 নাম্বার টেবিল বলি তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার টেবিলের জন্য ছিল। বুঝতে পারছেন ভাইয়া? আমার কথা কি বুঝতে পারছি? এই টেবিলটা যদি বুঝতে পারে থাকেন আপনারা, বিশ্বাস করেন আপনার একদম মানে এইচএসসি এর অলরেডি 10 মার্কের কাছাকাছি আপনি সলভ করে ফেলতেছেন। কিন্তু আমি শুরুতে দেখেছি, রাইট, প্রতিটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে, না আসবে আসবে, মানে 95% শিওর আসবে। বুঝতে পারছেন ভাইয়া? সবাই কি বুঝতে পারছি? কারো কি কোনো কোশ্চেন আছে কিভাবে ভাইয়া এটা হইলো ওইটা হইলো, রো স্প্যান কল স্প্যান এনিথিং? কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন আসলেই? হ্যাঁ, সবাই ঠিকঠাক মতো আসলে বুঝতে পারছেন? আসলে বুঝছেন? সেই সেরা। এখন আপনাদেরকে আমি কয়েকটা বোর্ড কোশ্চেন দেখাই, তাহলে আপনাদের আসলে মনের ভয় দূর হয়ে যাবে। দেখেন, এই যে বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, এইটা এখন আপনারা বানাইতে পারবেন না? মানে এখানে কি করছে, ধরেন এসএল লিখছে, তাহলে আমরা যদি এই জিনিসটাকে কোড করতাম ধরেন, তাহলে আসলে আমরা কিভাবে কোড করতাম? সাপোজ এই জিনিসটাকে আমরা একটু ধরেন ছোট করে নিলাম, ঠিক আছে, এত বড় তো আসলে আমাদের দরকার নেই। ওকে, হ্যাঁ, ওকে। সো সাপোজ এই জিনিসটা তো আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে, তাহলে আমরা কি করতাম? আমরা উপরে শুরুতে লিখতাম টেবিল, তাই না? আমাদের টেবিল তৈরি হয়ে যেত। দেন আমরা কি লিখতাম? টেবিল রো, একটা রো তৈরি হয়েছে। তারপর আমরা প্রথম রোতে দেখতে পাচ্ছি যে এসএল লেখা, তাহলে আমরা কি করতাম? আমরা জাস্ট একটা টেবিল ডেটা না ওটা, তাহলে টি ডি, আমরা মাঝখানে লিখতাম এস এল, টি ডি ক্লোজ, টেবিল ডেটা ক্লোজ, ঠিক আছে। তারপরে কি আছে? এবিসি কোম্পানি, তাহলে আমরা লিখতাম টিডি এ বি সি কোম্পানি, এই কোম্পানির পুরোটা লিখলাম না, কোম্পানি ডট ডট, দেন আমার এই টেবিল ডেটা ক্লোজ, ঠিক আছে না? তারপরে কি আছে? ওই পাশে কিছুই নাই, কিছু না থাকলে কি? ফাঁকা, টিডি, কিছু লাগবে না লেখা, টিডি, ঠিক আছে। তাহলে আমার এই রো ক্লোজ, তাহলে আমি এখানে সুন্দর মতো লিখে দিব টিআর, টিআর ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। আমার অলরেডি কি হয়ে গেছে বলেন তো? সরি 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 সরি, আমার কিন্তু অলরেডি, সরাই দিই একটু, এখানে যা যা লিখলাম আপনাদেরকে করায় না এরকম কিছু আছে না, বাট অলরেডি আমরা কিন্তু এই জিনিসটা করে ফেলছি। দেখেন এই যে আমার প্রথম যে বক্সটা, এটা কিন্তু রেডি করে ফেলছি আমরা। এই যে প্রথম যে বক্সটা আছে না, এই বক্সটা অলরেডি আমরা রেডি করে ফেলছি। এই যে এই পর্যন্ত অলরেডি আমাদের হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এটাও করব, এটাও করব। শুধু এখানে আসার সময় কি হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দুইটা কলম কি হয়েছে, যে রোজ জেপিজির মধ্যে কি হয়েছে, রোজ জেপিজির মধ্যে আমার দুইটা কলম কি হয়েছে, আমার দুইটা রো মার্জ হয়ে গেছে। তার মানে আসলে আমি এই রোতে এসে রো স্প্যান এই কথাটা লিখে দিব, তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো কিনা এখন চাইলে।
এখানে কি হয়েছে, সবকিছুই নর্মাল, জাস্ট এখানে একটা দুইটা রো মিলে গেছে। ঠিক যেমন ভাবে আমার এখানে দুইটা রো মিলে গেছিল, এখানে আমার দুইটা রো মিলে গেছে। তার আমি দুইটা রো মিলে গেলে কি করছিলাম, দুইটা রো মিলে গেলে আমি জাস্ট রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিছিলাম। তার মানে এই কোডটা করার সময় সবকিছু নর্মাল থাকবে, জাস্ট এই রো জেপিজি লেখার সময় আমি রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিব। দ্যাটস ইট। বুঝতে পারছেন? আমি যদি আরেকটা কোশ্চেনে যাই, এটা আসছে রাজশাহী বোর্ড 23-এ। এখন কি আসছে, রেজাল্ট শিট। এখানে কি হয়েছে, দুইটা কলাম মার্জ হয়ে গেছে। দুইটা কলাম মার্জ করতে হয় কিভাবে, কল স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিব, শেষ। এখানে নেম রোল ঠিকঠাকই আছে, এখানে যে আবার দুইটা রো মার্জ হয়ে গেছে, তো দুইটা রো মার্জ হয়ে গেলে ঠিক করতে হয় কিভাবে, রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিব। বুঝছেন না, একই জিনিস তো। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে পারবেন না যদি পরীক্ষায় আসছে এটা অলরেডি রাজশাহী বোর্ডে, যে দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো, এটাই কোশ্চেন ছিল, এটা করে দিবেন, আপনি 4-এ 4 পেয়ে গেছেন। আচ্ছা, অনেকের কনফিউশন থাকে যে এর আগে পরে কি কিছু লিখতে হবে, উত্তর হচ্ছে একদমই না। আপনি জাস্ট এখান থেকে লেখা শুরু করবেন, এই পর্যন্ত লেখা শেষ করবেন। বুঝতে পারছি, এর আগে পরে কিছু লেখা লাগবে না, শুধু এইচটিএমএল এর হেড, এই হেডের একটা অংশ আছে ওটা লিখতে হবে, ওইটা ফিক্সড, সবগুলোর জন্য ফিক্সড, ওটা আমি দেখাই দিব নি কোর্সের পরে। হেডে কিছু জিনিসপত্র থাকে, টেবিল হেডিং এই সেই হেন তেন, ওটা জাস্ট ফিক্সড, ওটা বোঝার কিছু নাই। এই যেখানে লেখা আছে, ঠিক আছে, যে ডক টাইপ এইচটিএমএল হেড, টাইটেল এইচটিএমএল টেবিল, হেড বডি, এটা সব টেবিলের জন্য মুখস্থ, ঠাডা মুখস্থ, ঠিক আছে, এটার কোনো চেঞ্জেস নাই, এই লেখাটুকু চেঞ্জেস নাই। আপনি প্রথমে এই লেখাটুকু লিখবেন, তারপর এবার টেবিল অনুযায়ী এইভাবে লিখবেন, শেষ। আপনার কোডে আপনি 4-এর মধ্যে 4 পাবেন, 1 মার্কও টিচার কাটার সুযোগ নাই, ঠিক আছে। এই এইচটিএমএল কোডিং করলে সুবিধা হচ্ছে 1 মার্কও টিচারে কাটার কোনো সুযোগ নাই, যদি আপনি এরকম করে সুন্দর মতো করে দিয়ে আসতে পারেন। আর কোনো কিছু লাগবে না, আপনি একদম 4-এ 4, উপরে একটা লাইনও লেখা লাগবে না যে নিচে এই টেবিলের জন্য এইচটিএমএল কোড করা হলে এরকম লাইন লেখা লাগবে না, জাস্ট কোডটা করে দিবেন, শেষ, আপনি 4-এ 4। বুঝছেন, অনেকে এটা ভয় পেয়ে করে না, আমি জানি না, আমার কাছে তো খুব মজা লাগে পড়াইতে এটা, আশা করি আপনাদেরও মজাই লাগছে, ঠিক আছে। ওকে, সো এই স্লাইডে আসলে অনেক কোশ্চেন দেওয়া আছে, বাট সবগুলা কোশ্চেনই আসলে আপনারা পারবেন, ঠিক আছে, সবগুলা কোশ্চেন আসলে পারবেন। দেখেন, এটা চট্টগ্রাম বুচ্চের 24-এ আসছে, এখানে কি হয়েছে, দুইটা কলম মার্চ হয়ে গেছে, এখানে দুইটা রো মার্চ হয়ে গেছে, পারবেন, রাইট, দেখাইছি, এই জিনিসই করাইছি। এইখানে আবার যে কুমিল্লা বোর্ডে কি করছে, কুমিল্লা বোর্ডে 3টা রোকে মার্চ করছে, সরি 3টা কলমকে মার্চ করছে প্রথম রোতে। তাহলে কি করব আমরা, সিএল কল স্প্যান ইজ ইকুয়াল টু 3 দিয়ে দিব, শেষ। আর এখানে আমার 3টা রোকে মার্চ করছে, তাহলে এখানে আমি রো স্প্যান ইজ ইকুয়াল টু 3 দিয়ে দিব, আর বাদ বাকি সব সিমিলার। আচ্ছা, এইটা লেখার সময় আমরা আবার রো স্প্যান ইজ ইকুয়াল টু 2 লিখে দিব, ঠিক আছে না, জাস্ট যে কয়টা ঘর মার্চ করতেছে ইজ ইকুয়াল টু অতগুলো নাম্বার। এটা দিনাজপুর 25 আসছে, সিরিয়াল দিছে, এখানে নাম্বার দিছে, তো এটা নরমালি কোনো রো স্প্যান কল স্প্যান করা লাগবে না, প্রথম টেবিলটার মতো, বুঝতে পারছেন। জাস্ট আমি এবিসিডি তে করছি, আপনি এবিসিডি জায়গায় লিখবেন বাংলা, ইংলিশ, আইসিটি, যাই লেখা থাকবে তাই লিখবেন, 1 2 3 যা লেখা আছে আপনি তাই লিখে দিবেন, দেখে দেখে লিখবেন, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, বুঝতে পারছেন। মানে আমি আপনাদেরকে এবিসিডি তে করেছি, এখানে জানুয়ারি লেখা আছে, 809 লেখা আছে, আপনি জানুয়ারি লিখবেন, 809 লিখবেন, প্রসেস সেম, ঠিক আছে। ওকে, এখন সো আমি মোটামুটি আপনাদের মানে বেসিক দাঁড় করাই দিছি। ইয়েস, এরপরও আসলে আরো কিছু কেসেস থাকে, ঠিক আছে, যে ধরেন যেমন এইখানে একটা লিস্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে, তারপরে এখানে একটা লিংক করা হয়েছে, এখানে একটা ইমেজ অ্যাড করা হয়েছে, এখানে ইংলিশের নিচে আন্ডারলাইন করা হয়েছে, ঠিক আছে, তারপরে আপনার ধরেন এইখানে একটারে এই কোণায় পাঠাইছে, একটারে মাঝখানে লিখছে, একটাকে এইখানে লিখছে, সো ওই যে লেখা ডানে বামে করানো, লেখার নিচে দাগ দেওয়া, ইমেজ অ্যাড করা, লিংক অ্যাড করা, তারপরে লিস্ট বানানো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই জিনিসগুলা যখন আমরা প্রতিটা এলিমেন্ট শিখবো, আমি আপনাকে বলি এইচটিএমএল এ কি কি শিখতে হবে। যদি কেউ আমার কাছে পড়েন খুবই ভালো, বা আমার কাছে নাও পড়েন তাও এটা নোট করে রাখেন, এইচটিএমএল এ কি কি শেখা লাগে, এইচটিএমএল এ কি কি শেখা লাগে আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে, এটা অনেকে বুঝবেন না, যারা 28-এ নতুন আছেন বুঝবেন না। একটা হচ্ছে লিস্ট শেখা লাগে, লিস্ট তৈরি করা। একটা হচ্ছে আপনার লিস্টের মধ্যে অনেক টাইপ আছে, আমরা অনেক টাইপ শেখাই, অনেক অদ্ভুত অদ্ভুত টাইপ শেখাই যেটা অন্যরা শেখায় না, বাট কোর্সে শেখাবো, দেখেন। আচ্ছা, লিস্ট, তারপরে হচ্ছে আপনার ইমেজ অ্যাড করা, আইএমজি, তারপরে হচ্ছে আপনার লিংক করা,
ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার আন্ডারলাইন বা ফরম্যাটিং করা আর কি, মাল্টিপল ওয়েতে আমরা ফরম্যাটিং শেখাবো। ফরম্যাটিং করা শেখাবো, মাল্টিপল ওয়েতে আসলে ফরম্যাটিং করা যায়। সো মোটামুটি এই জিনিসগুলা পুরো আমরা কোর্সে শেখাবো আপনাদেরকে। যখন আপনাদেরকে শেখাবো তখন সেগুলাকে টেবিলের মধ্যেও ইমপ্লিমেন্ট করা যায় এবং কিভাবে করা যায় সেটা আসলে আমরা আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে? আপনি বলতেন ভাই আজকে দেখাতেন না, এগুলো তো প্রত্যেকটা এক একটা ক্লাস, লিংকের জন্য লিস্টের জন্য 2টা ক্লাস লাগবে, ইমেজের জন্য একটা ক্লাস লাগবে, লিংকের জন্য একটা ক্লাস লাগবে, ফরম্যাটিং এর জন্য একটা ক্লাস লাগবে। আমরা এইচটিএমএল এর পরে কোর্সে মোটামুটি 8টা ক্লাস নিব, 8টা থেকে 10টা ক্লাস নিব। সো আমরা ওই ক্লাসগুলো, একটা ক্লাস হবে লিস্টের পরে, একটা ইমেজের হবে, একটা লিংকের হবে, ফরম্যাটিং এর হবে, সবগুলোর পর আমরা টেবিলের ক্লাসটা নিব। দেন সবগুলোকে কেমনে টেবিলে ইমপ্লিমেন্ট করতে হয় ওইটাও দেখাই দিব। ওইটা খুব সহজ, মানে আলাদা করে কোনো কিছু করা লাগবে না টেবিলের জন্য। আপনি যখন ইমেজ করতে শিখবেন তখন আপনি অটোমেটিক্যালি জানেন যে ইমেজ টেবিলে কেমনে করতে হয়। ঠিক আছে? সো ওইটা কোনো টেনশনের কিছু নেই। মূল টপিকটা হচ্ছে টেবিল। টেবিলের সাথে মাঝে মাঝে অন্যান্য জিনিসপত্র চলে আসতে পারে। সো চলে যদি আসে তখন আপনারা কিভাবে করবেন সেটা আমরা শেখাবো কোর্সের টোটাল 10টা ক্লাসে। ঠিক আছে? ওকে, সো যারা আমার অলরেডি স্টুডেন্ট, ইনশাআল্লাহ কোর্সে এই টপিকের পর আমি ওয়ান শট ক্লাস দিব আপনাদেরকে। ঠিক আছে? সো টেনশন করার কিছু নাই। যারা লাইভ ক্লাস করছেন অলরেডি, আশা করি অলরেডি পারেন। যারা স্টিল পারেন না বা যারা স্টিল কোর্স করার পরেও টেবিল নিয়ে কনফিউশন আছেন, আজকে হোপফুলি সবাই বুঝতে পারছেন যে আমি আসলে কেমনে এইচটিএমএল পড়াই। সো আমি ইনশাআল্লাহ ওয়ান শট ক্লাস শুট করতেছি। যারা এইচএসসি 27 এবং 28 এর আছেন আপনারা একটা ওয়ান শট ক্লাস পেয়ে যাবেন, এবং ডেফিনেটলি ওয়ান শট ক্লাস শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। দিস ইজ এ প্রিমিয়াম ওয়ান শট ক্লাস, অনেক কষ্ট করে নিচ্ছি। সেটা শুধুমাত্র পেইড স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল হবে অ্যাপের মধ্যে উইদিন নেক্সট মান্থ। আর যারা আমার কোন স্টুডেন্ট না, স্টিল নাও, আজকে ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে আপনি আমার কাছে পড়তে চান, জাস্ট গিভ মি এ কল অ্যাট 16910 হোপফুলি আপনার সাথে আমার ক্লাসে দেখা হবে। ঠিক আছে? ঠিক আছে সবাই? ওকে, আশা করি আপনি আমার ক্লাসে সবকিছু বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো? হেমন্ত ভৌমিক, আমরা স্লাইডটা আমাদের পেইড যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে ইনশাল্লাহ দিয়ে দিব। আমাকে জাস্ট বললেন পেইড গ্রুপে কেউ পোস্ট করে যে ভাই স্লাইডটা দিয়ে যান। যেহেতু এটা ডেমো ক্লাসের স্লাইড, আমি ফ্রি গ্রুপটাতে হয়তো দিতে পারবো না, বাট ইয়েস আমি 27 এবং 28 দুইটা ব্যাচেরই পেইড গ্রুপে দিয়ে দিব এই ক্লাসের স্লাইডটা। ঠিক আছে? অ্যান্ড যদি কেউ থেকে থাকেন যে কোনো কোর্সে নাই, স্টিল আজকে আমার ক্লাস ভালো লাগে, কোর্সে মানে যুক্ত হইতে চান, ইনক্লুড হইতে চান, জাস্ট গিভ এ কল অ্যাট 16910। ইনশাআল্লাহ আপনার সাথে আমার পেইড ব্যাচের ক্লাসে দেখা হবে। ঠিক আছে? আরেকটা জিনিস, পেইড ব্যাচের ক্লাসে কিন্তু যারা অলরেডি আছেন তারা জানেন যে আমরা কিন্তু কিউএনএ ক্লাস নিই, অর্থাৎ আপনি মাইক অন করে আমাকে প্রশ্ন করতে পারবেন। সো যার যত মনে দুঃখ কষ্ট প্রশ্ন আছে আইসিটি নিয়ে সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি আসলে ওই স্লাইডগুলো আনি নাই যে কি কি ফিচার, আপনার আমার পড়ানো ভালো লাগলে ভর্তি হন, ফিচার অনেক আছে, ওটা নিয়ে টেনশন নাই। ঠিক আছে? আল্লাহ হাফেজ।